হ্যালো, নমস্কার। সভাস্থলে উপস্থিত সমস্ত মান্যজন ও গুণীজন সদস্যকে, আমন্ত্রিত বক্তা এবং অতিথিদেরকে আমরা যথাযথ সম্মানে সম্মানিত করছি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে মাননীয় সম্পাদকের অত্যন্ত তৎপরতায় আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি। যাকে মধ্যস্থ করে আজকে এই অনুষ্ঠান পরম শ্রদ্ধেয় শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ছবিতে পুষ্প প্রদান করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের শ্রদ্ধেয় সম্পাদক অধ্যাপক রমেন সর। আমি তাকে প্রতিকৃতিতে পুষ্প প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি যারা এখানে আছেন, শ্রদ্ধেয় সহ সভাপতি সহ প্রকাশনা অধ্যক্ষ শ্রদ্ধেয় অভিজিৎ রায়, আজকে প্রধান বক্তা অশোক সেনগুপ্ত সহ শ্রদ্ধেয় সুবীর চট্টোপাধ্যায়, গ্রন্থশালা, ওই প্রত্যেককে যারা অধ্যক্ষরা আছেন প্রত্যেকে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনার মঞ্চের সামনে নির্দিষ্ট স্থানে যে পুষ্প রাখা আছে সেখানে তার প্রতিকৃতিতে পুষ্প প্রদান করার জন্য সমস্ত অধ্যক্ষকে আমি মঞ্চের সামনে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার আসুন। স্যার দাদা এসো। সুমিত এসো ভাই। কর্মীদের পক্ষ থেকে আপনারা আসুন।
আমি মঞ্চে আসন অধিগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আজকে যিনি মঞ্চের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ সভাপতি শ্রদ্ধেয় সুবীর চট্টোপাধ্যায়, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয় সম্পাদক অধ্যাপক রমেন সরকে, আপনি মঞ্চে আসুন। অনুরোধ জানাচ্ছি আজকের বক্তা শ্রদ্ধেয় অশোক সেনগুপ্তকে, আপনারা মঞ্চে আসুন এবং নিজ নিজ আসন অলঙ্কৃত করুন। শ্রদ্ধেয় অশোক সেনগুপ্তকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেবেন, তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রদ্ধেয় সম্পাদক রমেন কুমার সর। বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুষ্প স্তবক দেবেন শ্রদ্ধেয় সম্পাদককে, বলছি পুষ্পস্তবক দেওয়ার জন্য। তাকে উত্তরীয় সম্মাননা প্রদান করবেন মাননীয় সহ সভাপতি তথা আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রী সুবীর চট্টোপাধ্যায়। শ্রদ্ধেয় বক্তাকে আমাদের পক্ষ থেকে একটি পুস্তক প্রদান করবেন প্রকাশনা অধ্যক্ষ শ্রদ্ধেয় অধ্যাপক অভিজিৎ রায়। আজকের এই বিশেষ দিন, যে দিনটির জন্য পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংগঠনকে চিঠি করেছেন, সেই বিশেষ দিনের তাৎপর্য, তার ঐতিহ্য, তার সংস্কৃতি, তার অবস্থানগত দিক, কেন আজকের দিনটিকে স্মরণ করা হচ্ছে সে সম্পর্কে স্বাগত ভাষণ দেবেন শ্রদ্ধেয় সম্পাদক মহাশয়। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে আমরা যারা পশ্চিমবঙ্গের অধিবাসী তাদের কাছে একটি বিশেষ দিন, এবং এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছেন,
বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে তার জন্য আমরা আন্তরিক সাধুবাদ জানাই। কারণ যে অঞ্চলের অধিবাসী আমরা, তার ইতিহাস আমাদের প্রত্যেককে স্মরণ করা উচিত। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের ডাকে আজকে এই ইতিহাস নিয়ে আলোচনা করার জন্য আমরা পেয়েছি স্বনামধন্য সাংবাদিক লেখক শ্রী অশোক সেনগুপ্ত মহাশয়কে। আমাদের গ্রন্থশালা অধ্যক্ষ বিশ্বরূপ মুখোপাধ্যায়ের সৌজন্যে খুব কম সময়ের মধ্যে এরকম বড় মাপের একজন বক্তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তার জন্য আমি বিশেষ করে গ্রন্থশালা অধ্যক্ষকে সাধুবাদ জানাই। আজকে আমাদের মাননীয় সভাপতি শ্রী রতন কুমার নন্দী, তিনি একটি কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্ট, ফলে সেখানেও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হচ্ছে, ফলে তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি। পরিষদের নিয়ম অনুযায়ী সভাপতির অনুপস্থিতিতে সহসভাপতি সভার সভাপতি হন। আমি কালকে আমাদের ডাক্তার সুবীর ভট্টাচার্য, আমাদের সহসভাপতি, পরিষদের সঙ্গে দীর্ঘদিনের যার সংযোগ, তাকে অনুরোধ করি যে কালকের অনুষ্ঠানটা আপনাকে একটু সভাপতিত্বের আসনে বসতে হবে এবং চালিয়ে দিতে হবে। উনি সঙ্গে সঙ্গে বললেন আমি অবশ্যই ঠিক সময় পৌঁছে যাব। ফলে আজকে সভার সভাপতিকে শ্রদ্ধা জানাই, মাননীয় বক্তাকে শ্রদ্ধা জানাই। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আজকের দিনটি সম্পর্কে দু চার কথা আলোচনা করি। মূল কথা তো বলবেন যার কথা শুনতে আপনারা উপস্থিত হয়েছেন, আমিও উপস্থিত হয়েছি, তার কথা বক্তব্য আমরা শুনব। এই 20 জুন 2026-এর এই যে আজকে আমরা এই ডেটটায় অনুষ্ঠানটা করছি, ডেটটা হচ্ছে 20 জুন, যেদিন আমাদের যে অ্যাসেম্বলি, বেঙ্গল অ্যাসেম্বলিতে ভোটাভুটির মাধ্যমে বঙ্গ বিভাজনের পূর্ব এবং পশ্চিমবঙ্গ, পশ্চিম এবং পূর্ববঙ্গ, পাকিস্তান এবং ভারতবর্ষ 1947-এর যে বিভাজন, স্বাধীনতার সূত্রে যে বিভাজন, তার আরেকটি বিভাজনের পার্ট হয়ে গেল দুটো স্টেট। আপনারা প্রত্যেকেই জানেন, একটা পাঞ্জাব আর একটা হচ্ছে আমাদের বঙ্গ। আমরা যে অঞ্চলের অধিবাসী সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। 20 তারিখেই অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এই দিনটা ঠিক হয়েছিল। তাই আজকের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। আমরা যদি একটু পিছনে ফিরে যাই তাহলে দেখব এই বাংলাকে ভাগ করার বারবার প্রচেষ্টা হয়েছে। একেবারে আমরা যাকে বেঙ্গল, ইংরেজিতে যাকে বেঙ্গল বলি, যেটা ইংরেজ আমল, মোগল পাঠান যুগ থেকে যদি সরে আসি, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে যে বৃহৎ বঙ্গ, তার কথা যদি আমরা বাদই দিলাম, ইংরেজ শাসনে 1854 সালে বর্তমান বিহার, উড়িষ্যা, আসাম অখণ্ড বঙ্গদেশ নিয়ে বাংলা প্রেসিডেন্সি ছিল। যারা 19 শতক নিয়ে আমরা একটু কাজকর্ম করি, ন্যাশনাল আর্কাইভসে কাজ করতে গেলে আমাদের কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির ফাইল দেখতে হয়। তখন এই বিস্তৃত যে আমাদের ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ড কিন্তু বারবার ছোট করার চেষ্টা হয়েছে, এবং সেই সময় বেঙ্গল প্রেসিডেন্সির যে আয়তন তা ছিল 2,53,000 বর্গ মাইল। 1854 তখন লোকসংখ্যা ছিল 4,60,00,000। বেঙ্গল প্রেসিডেন্সির সবচেয়ে বড় আমাদের যে ভৌগোলিক অবস্থান। এই বড়লাট স্যার জন লরেন্স যখন এলেন 1863 থেকে 69, তখন উড়িষ্যার একটা প্রচন্ড দুর্ভিক্ষ হয়েছিল, এবং এই দুর্ভিক্ষকে সামনে রেখে ইংরেজ একটা প্রচেষ্টা করেছিল
বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙে দেওয়ার। 1863-64 পরে 1874 বেশ কিছু অংশ আসামের সঙ্গে সংযুক্ত করে আবার ভাগ করার প্রচেষ্টা, এবং 1896 গিয়েও এই বিভাজন চলতেই থাকলো। এবং আমরা প্রত্যেকেই জানি 1905 লর্ড কার্জনের যে প্রচেষ্টা, বঙ্গভঙ্গ এবং বাংলাকে ভাগ করা, এই প্রত্যেকটা বঙ্গভঙ্গের পিছনে যদি ইতিহাসটা দেখেন তাহলে দেখতে পাবেন যে বাঙালিদের মধ্যে যে বিদ্যা চর্চা, তার ভাবনা, তার সংস্কৃতি, এই সমস্ত দিক থেকে বাঙালিরা অনেক এগিয়ে যাচ্ছেন। ফলে শাসকের কাছে সেটা অত্যন্ত চিন্তার ব্যাপার। কি করতে হবে? বিভাজন করো। প্রথমে ভূখণ্ড বিভাজন করার চেষ্টা, তারপরে এই বাংলার দুটি প্রধান ধর্ম সম্প্রদায়ের মধ্যে বিভাজনের বীজ বুঁদে দাও। এবং 1905 বঙ্গভঙ্গের যে প্রচেষ্টা আপনারা প্রত্যেকেই জানেন, এটা নিয়ে সাধারণ বাঙালির মধ্যে একটা ধারণা আছে যে বোধহয় সব বাঙালি এই বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন। আমাদের এ নিয়ে একটু কাজকর্ম করার অভিজ্ঞতা আছে। আমরা কিন্তু দেখেছি সেই সময় যে সমস্ত পত্রপত্রিকাগুলো বেরিয়েছিল, আমাদের এই অঞ্চল থেকে যে পত্রপত্রিকাগুলো বেরিয়েছিল তারা কিন্তু বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন। কিন্তু ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে যে সমস্ত পত্রিকা বেরোচ্ছে, তাতে যে লেখাগুলো বেরোচ্ছে, তারা অনেকে কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন। তার অনেক কারণ ছিল। কলকাতাকে ভিত্তি করে সমস্ত শাসন ব্যবস্থা সবকিছু চলছিল। সুদূর পূর্ববঙ্গ থেকে কলকাতায় এসে সমস্ত কিছু কাজ করার থেকে যদি ঢাকায় একটা সেই ব্যবস্থা গড়ে তোলা যায়, শিক্ষা কেন্দ্র গড়ে তোলা যায়, আইন আদালতের ব্যবস্থা গড়ে তোলা যায়, এরকম একটা ভাবনাও কিন্তু সেই সময় ছিল। যাই হোক, রবীন্দ্রনাথের সেই আন্দোলন, রবীন্দ্রনাথের সেই গান, রাখি উৎসবের কথা আমরা প্রত্যেকেই জানি। আবার সেটাকে জোড়ানোর একটা চেষ্টা তো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা কতদূর ফলপ্রসূ হয়েছিল, ইতিহাস এবং সাহিত্যের পাতা ঘাটলেই তা আমরা বুঝে নিতে পারি। স্বাধীনতার যে আন্দোলন, তার যে বিস্তৃত ইতিহাস, 1947-এর 15ই আগস্ট দেশ তো স্বাধীন হলো, কিন্তু ইংরেজের যে প্রচেষ্টা, আবার সেই বিভাজন ধর্মভিত্তিক করে দেশকে ভাগ করা হলো। এই বিভাজনের শরিক হলাম আমরা, এবং এই বিভাজনের সময় একটা প্রচেষ্টা হয়েছিল যে বঙ্গপ্রদেশটা টোটালি ধর্মভিত্তিক জনগণনার ক্ষেত্রে দেখা গেল মুসলিম জনসম্প্রদায়ের সংখ্যা বেশি। এই বিষয়টা দেখিয়ে পাঞ্জাব প্রদেশকে পাকিস্তানকে দিয়ে দেওয়ার কথা হলো, এবং এই টোটাল বঙ্গটাকে বলা হলো পূর্ব পাকিস্তানের একটা অংশ করার চেষ্টা হয়েছিল। এই সময় ইতিহাস দেখলে দেখা যাবে শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি ভেবেছিলেন যে বৃহৎ সংখ্যক মানুষ যারা ধর্মের দিক থেকে মুসলিম, তারা তো এই রাজ্য বিভাজনে যদি গোটা বঙ্গ তাদের দিকে চলে যায়, হয়তো তাদের দিক থেকে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু অসুবিধায় পড়বে তথাকথিত এই প্রদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। ফলে দুটি সম্প্রদায়কে সুষ্ঠুভাবে থাকতে গেলে এই বঙ্গ বিভাজনটাকে মেনে নিতে হবে। পশ্চিমবঙ্গের যে যে অঞ্চলে ধর্মের দিক থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি থাকেন, তাদের জন্য এই বিভাজনটা প্রয়োজন। এবং এই ক্ষেত্রে এর একটা বিস্তৃত ইতিহাস আছে। কিন্তু যে মানুষটির কথা বারবার উঠে আসে, যে যিনি সাংঘাতিকভাবে চেয়েছিলেন, তার সঙ্গে আরো দু একটি দল নিশ্চয়ই তাকে সমর্থন করেছিলেন, না হলে ভোটাধিকারে আমরা এই যে বেঙ্গল যে অ্যাসেম্বলি ভোটাধিকারে আমরা অনেক সংখ্যক ভোট পেয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিভাজনের ব্যাপারটাকে কিন্তু আমরা মান্যতা দিতে পারতাম না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বড় ভূমিকা ছিল এই বর্তমান যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের যে নতুন স্বাধীনতা পরবর্তীকালে যে রাজ্য, সেই রাজ্য গঠনের ক্ষেত্রে। তাই আজকের দিনটিকে যেহেতু
অ্যাসেম্বলিতে এই বিভাজনটা পাশ হয়েছিল, তাই 20 জুন 1947-এর পরবর্তী সময় থেকে এটাকেই পশ্চিমবঙ্গ জন্ম বলে মেনে নেওয়া হয়। এবং আজকের দিনে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে সেই দিনটিকে পালন করছি এবং আমরা আমাদের মধ্যে বক্তা হিসেবে পেয়েছি, আমি আবার বলি, অত্যন্ত প্রতিষ্ঠিত একজন মানুষ, সাংবাদিক হিসেবে যার প্রতিষ্ঠা আছে, লেখক হিসেবে প্রতিষ্ঠা আছে, শ্রী অশোক সেনগুপ্ত। আমরা তার বক্তৃতা শুনবো। আপনাদের প্রত্যেককে নমস্কার জানাই। সংগঠনের সম্পাদক অধ্যাপক রবীন কুমার সর আজকের স্বাধীন পশ্চিমবঙ্গ সৃষ্টিতে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান কতখানি, এবং এই রাজ্যটা ঠিক 1947-এ এর পরে যে বিভাজন নীতি, সেখানে কোন জায়গায় কোন ভৌগোলিক অঞ্চলে চলে যেতে পারতো, কাদের সঙ্গে সমীকৃত হতো, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। এবং একটা সময়ে নেহরু শ্যামাপ্রসাদকে জানিয়েছিলেন যে আপনি তো দেশভাগ সমর্থন করেছিলেন। তার একটা উত্তরে শ্যামাপ্রসাদ বলছেন, আপনারা ভারত ভাগ করেছেন আর আমি পাকিস্তান ভাগ করেছি। পশ্চিমবঙ্গের আজকের এই ভৌগোলিক যে অবস্থান এবং আমরা যেভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নিয়ে আছি, তার যে মূল স্থপতি বা তার মূল চিন্তক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার সম্পর্কে আজকে বলবেন। সম্পাদক তার সম্পর্কে আগে বলেছেন, শ্রদ্ধা অশোক সেনগুপ্ত। তিনি একসময় আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, হিন্দুস্তান সমাচারের সঙ্গে যুক্ত ছিলেন, মিডিয়া অ্যাডভাইজার, ইলেকশন কমিশন, এবং এখন নিউজস্কোপ নামাঙ্কিত একটা চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন। একাধিক বই লিখেছেন, 38টি তিনি বই লিখেছেন। তার সঙ্গে একটু আগে কথা হচ্ছিল, পণ্ডিত মানুষ, অনেক বিষয়ে তার আমরা বেশ কিছু কথা শুনেছি এবং তিনি কিছু আমাদের বলেছেন যে এই কাজগুলো করলে কেমন হয়। আমরা মাথায় রেখেছি, সম্পাদক মাথায় রেখেছেন, পরবর্তীকালে তাকে আবার আমরা পাবো। আমি অনুরোধ জানাচ্ছি আজকে এই দিন সম্পর্কে, এর ঐতিহ্য সম্পর্কে, এই দিনের প্রাসঙ্গিকতা, তার তাৎপর্য এবং সাংস্কৃতিক যে দিক রয়েছে সে সম্পর্কে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় অশোক সেনগুপ্তকে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট দুই বিশেষ সম্মানীয় ব্যক্তি এবং শ্রোতৃমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে ছোট করে কিছু বলবো। প্রথমেই স্যার আমার সম্পর্কে বা আমাদের সংযোজক যে কথা বললেন যে হ্যাঁ আমি সাংবাদিক, লেখক, ছোটোখাটো কাজের সঙ্গে যুক্ত, কিন্তু বক্তা হিসেবে আমি কিন্তু একেবারেই সেই প্রজ্ঞা বা সেই অভ্যেস নেই যে মঞ্চে একজন অভিজ্ঞ বক্তা যেভাবে বলে যান সেভাবে ঐতিহাসিক একটা পটভূমি নিয়ে চর্চা করে যাব, সেই প্রজ্ঞা আমার নেই। গতকাল আমার 42 বছরের বন্ধু বিশ্বরূপ আমাকে হঠাৎ দুপুরে ফোন করে বলল যে অশোক আসতে হবে এই বিষয়ের উপর বক্তব্য রাখার জন্য। আমি বললাম ঠিক আছে যাব। ও বললো ভয়ের কিছু নেই, তুমি তোমার মতো করে যা বলবে। আমি না তো করতে পারি না, বিশ্বরূপের কথা চলে এলাম। যেটা বড় কথা, হয়তো অপ্রাসঙ্গিক মনে হবে আপনাদের, আমার জন্ম, বড় হওয়া, কাজ আকাজ সবই এই কলকাতায়, কিন্তু কোনোদিন এই মহতী ভবনের ভেতর ঢোকার সুযোগ বা অবকাশ আমার হয়নি। আজকে কর্মজীবনের প্রান্ত সীমায় আজ হয়তো ঈশ্বরই আমাকে বিশ্বরূপের মাধ্যমে এই মহতী সদনে ঢোকার সুযোগ করে দিয়েছে আমাকে। এর জন্য আমি আপনাদের সবার কাছেই, আপনারা যেহেতু এই সংস্থার সঙ্গে যুক্ত, সবার কাছেই আমি কৃতজ্ঞ। আমি পৃথিবীর বিভিন্ন শহরে বহুবার গিয়েছি এবং সব জায়গাতেই এই হেরিটেজ বিল্ডিং বা এ ধরনের মহতী প্রতিষ্ঠানগুলিতে দেখার চেষ্টা করেছি। সেটা আমার বিশেষ আগ্রহের বশে, মানে অন্য হয়তো আজ 5জন পর্যটক সেখানে যান না, কিন্তু আমার ভেতর থেকে টানে সেসব জায়গায় গিয়েছি। কিন্তু এই কলকাতায় এই মহতী সদনে
এই সুযোগে আমার প্রথম আসা হলো। আচ্ছা, যেটা বড় কথা যে আহ, আমি যেটা বলবো তার অনেকটাই স্যার ছুঁয়ে গিয়েছেন, আমার নতুন করে কিছু বলার নেই। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গোমা তোর শুষ্ক নয়ন, কেন গোমা তোর রুক্ষ কেশ। এই বঙ্গ বা বাংলাকে নিয়ে আমরা অসংখ্য গান, গাথা, কবিতা জানি বা শুনেছি বিভিন্ন সময়। এখনো আমাদের যেন অনুভূতির তন্তুতে সেগুলি ভীষণভাবে নাড়া দেয়। দ্বিজেন্দ্রলাল রায় যে লাইনটা কটা বললাম, চারটে পংক্তি পড়লাম, লিখেছিলেন আজ থেকে প্রায় 121 বছর আগে, 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের একটা প্রেক্ষিতে, আন্দোলনের যে ধারা উঠেছিল সেটা প্রতিবাদে, তার প্রেক্ষিতে। সেই 1765 সাল থেকেই স্যার প্রসঙ্গটা বলেছেন, যখন বিহার, উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল, তারপরে নানা সময় বাংলাকে ভাগ করার চিন্তা বা চেষ্টা কম বেশি হয়েছিল। তার কারণ রাজ্য বড় হয়ে গিয়েছিল, কিছু প্রশাসনিক বাধ্যবাধকতায় ছিল, তা চেষ্টা চলছিল। তারপর 1872 সালের বৈশাখ মাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পত্রিকার বেশ কিছুদিন সম্পাদনা করেছিলেন। আপনারা জানেন যে সেই সময়েও এই বঙ্গ নিয়ে কত চর্চা, কত দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে, সেগুলি আপনাদের বিভিন্ন প্রকাশনাতেও হয়তো প্রকাশ পেয়েছে। আমি সেগুলি আর পুনরুক্তি করছি না এর মধ্যে। 1911 সালে যখন প্রচণ্ড গণ আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ আটকে গেল, দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় 1947 সালে, যার ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হলো। সেটাও এখানে ব্যাখ্যা করার খুব প্রয়োজন হচ্ছে না, সেটা সকলেই কম বেশি জানেন। কিন্তু ঠিক কিভাবে 20শে জুন চিহ্নিত হলো পশ্চিমবঙ্গ দিবস, ভারত বিভাজনের প্রাক্কালে 1947 সালের 20শে জুন বাংলা অখণ্ড থাকবে নাকি বিভক্ত হবে তা নির্ধারণ করার জন্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যরা ভোটাভুটিতে অংশ নেন। স্যার এই প্রসঙ্গটা এনেছেন। প্রথমে যৌথ অধিবেশনে সিদ্ধান্ত হয়, যদি বাংলা পাকিস্তানের গণপরিষদে যোগ দেয় তবে এটি অবিভক্ত থাকবে। পরে পশ্চিমবঙ্গের আইন প্রণেতাদের পৃথক সভায় 58-21 ভোটে প্রদেশটি বিভক্ত করার এবং পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার পক্ষে রায় দেওয়া হয়। পূর্ব বাংলার আইন প্রণেতাদের সভায় 106-35 ভোটে বাংলা ভাগের সিদ্ধান্তটি অনুমোদিত হয়। স্যার কারণটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। কারণ কেউ কেউ মনে করছিলেন ওইখানে যদি কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা কেন্দ্র নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো ওই অংশের গুরুত্বটা বৃদ্ধি পাবে। এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা নিয়েও বিতর্ক উঠেছিল এবং সেটা নিয়েও আলাদা নিবন্ধ বেরিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে। এই সবই কিন্তু চলে আসছে এই সার্বিক বিষয়টার ওপরে। বঙ্গ ভেঙে পশ্চিমবঙ্গের জন্ম, অর্থাৎ দেশভাগ আশীর্বাদ না অভিশাপ, এ নিয়ে বিতর্ক বহুদিনের। হিন্দু এবং মুসলমানকে ভারতীয় উপমহাদেশে দুটি ভাগে বিভক্ত করার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এর মূল কারণ ছিল তৎকালীন সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে বেশ কিছু সংঘাত এবং অসমতা দেখা দেয়। এগুলিও সবই আপনাদের জানা। এর প্রেক্ষিতে মূলত হিন্দু এবং মুসলমানকে দুটি আলাদা জাতিতে তথা রাষ্ট্রে বিভক্ত করার কথা হয়। 1940 সালের মার্চ মাসে পঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে প্রথম দিন দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করা হয়েছিল। ওই তত্ত্ব উপস্থাপনের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। প্রথমে কিন্তু এপার বাংলা কিন্তু প্রথমে বলেনি যে আমরা ওপার বাংলার সঙ্গে থাকতে চাই না। প্রথম দাবিটা কিন্তু উঠেছিল
ওপার থেকেই এবং বিশেষ সম্প্রদায়ের থেকে। সুতরাং এই বঙ্গভঙ্গের জন্য আহ, কোনোভাবেই যদি কেউ দায়ী করে থাকে যে তোমাদের জন্যই বঙ্গভাগ হলো, তা নয়। ওটা একটা রাজনৈতিক পরিস্থিতি উদ্ভূত হয়েছিল, তার প্রেক্ষিতে মেনে নিতে হয়েছিল। এর পেছনে আমাদের জাতীয়, তখনকার ভারতের জাতীয় রাজনীতিক বা নিয়ন্ত্রকদের একটা ভূমিকা অবশ্যই ছিল, সেইটা ইতিহাসের ব্যাপার, এখানে এসে লাভ নেই। 1947 সালে দেশভাগের আগে বাংলার হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা ও সংস্কৃতি রক্ষার চেষ্টায় ডক্টর সুনীতি চট্টোপাধ্যায় বাংলা ভাগের দাবিকে জোরালো সমর্থন করেছিলেন, মানে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের সপক্ষে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রখ্যাত বুদ্ধিজীবীদের নিয়ে তিনি পৃথক হিন্দু মাতৃভূমি গঠনের পক্ষে সওয়াল করেছিলেন। 1947 সালের মে মাসে তিনি ডক্টর মেঘনাদ সাহা এবং ডক্টর যদুনাথ সরকারের মতো বুদ্ধিজীবীদের সাথে মিলে বাঙালি হিন্দুদের সুরক্ষার জন্য পৃথক প্রদেশের দাবি জানিয়ে আবেদন করেছিলেন, মানে আবেদন করতে বাধ্য হয়েছিলেন। তখন পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গিয়েছিল, আপনারা সকলেই কম বেশি ঘটনাগুলির সঙ্গে পরিচিত। বাংলা বিভক্ত হয়ে 1947 সালে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পরে মেঘনাদ সাহার নিজের জন্মভূমি, মানে এখন যেটা বাংলাদেশের ঢাকা জেলার শিউরাতলি গ্রামে, তৎকালীন পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। নিজের ভিটেমাটি ছাড়িয়ে পশ্চিমবাংলায় চলে আসা অসংখ্য গৃহহীন ও সর্বশ্রান্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসনের কাজে তিনি নিজেকে গভীরভাবে যুক্ত করেন। এই উদ্দেশ্যে তিনি বেঙ্গল রিলিফ কমিটি তৈরি করে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্য চালান। তাদের অবদানের সপক্ষে সরব হয়েছেন জাতীয়তাবাদী লেখক গবেষকরা। বর্ষিয়ান সাংবাদিক মিহির গঙ্গোপাধ্যায় বিশ্বরূপ জানে, আমরা একসঙ্গে কাজ করেছি। মিহিরদা এখনো এই বয়সেও লেখালেখি করেন। তিনি একটা ধারাবাহিক লিখছেন ফেসবুকে। এই বিষয়টা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত। সম্ভবত এই লেটেস্ট সর্বশেষ সংখ্যা সেটা বোধহয় 36 কি 37 সংখ্যা চলছে। ওই প্রতি সংখ্যায় হয়তো 100, 150, 200 করে শব্দ। সেটার 30তম সংখ্যায় ওটার শিরোনাম ছিল গিয়ে পালে হাওয়া। তাতে তিনি লিখেছেন, এই পশ্চিমবঙ্গের জন্মবৃত্তান্তের কথা বলতে গিয়ে লিখেছেন, বাংলাকে পাকিস্তানি ঢোকাতে মুসলিম লীগ জঙ্গিপনা বাড়াচ্ছিল, তার সঙ্গে পাল্লা দিয়ে বাংলা ভাগ করার জন্য হিন্দুরাও চাপ বাড়াচ্ছিল। জিন্না যতই গোঁয়ার্তুমি এবং বর্বর গুন্ডামিতে উস্কানি দিন, হিন্দুরা তাদের দাবি থেকে পিছু হটেনি, বরং বাংলা ভাগ করার জন্য তাদের সংকল্প দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছিল। তার প্রমাণ পাওয়া গিয়েছে হিন্দুদের দুটি বিশাল গণসমাবেশ। এই যে কথাটা লিখেছেন, দুটি বিশাল গণসমাবেশ, আপনারা জানেন আজকে নরেন্দ্র মোদী তারকেশ্বরে গিয়েছেন। আমরা অনেকেই জানি না হঠাৎ তারকেশ্বরে কেন গেলেন এত জায়গা থেকে। এই যে মিহিরদা লিখেছেন দুটি বিশাল গণসমাবেশ, সেই দুটো গণসমাবেশের একটা হয়েছিল তারকেশ্বর। এইটা নিয়ে কিন্তু কোনো কাগজে আলাদা লেখা বার হয়েছে কিনা আমি জানি না, আমার চোখে পড়েনি। আপনাদের বিনীতভাবে কারণটা জানিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মিহিরদাও সেটা ওনার লেখায় লিখেছেন, তারকেশ্বরের বর্ণনাটা দিয়েছেন। আমি সেটা আর এখানে পুনরায় উক্তি করছি না, বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাবে। কিন্তু আমি বলছি যে কেন আজকে হঠাৎ নরেন্দ্র মোদী তারকেশ্বরে এলেন, এই প্রশ্নটা তো বহু লোকের মধ্যে আসবে। কেন কাকিনাড়ায় গেলেন না, বা কেন সিঙ্গুরে যাওয়ার কথা হচ্ছিল সিঙ্গুরে গেলেন না? কারণ এটাই। আচ্ছা, কেন্দ্রে যখন বিজেপি সরকার এলো, তারা 2023 থেকেই বিভিন্ন রাজ্যের রাজভবন থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। স্যারও এই কথাটা ছুঁয়ে গিয়েছেন যে মানে আগেও হয়েছে, যেটা এখন আমাদের বলা হয় লোক ভবন। রাজভবন তো আর সরকারিভাবে বলা হচ্ছে না, লোক ভবন। যদিও সে সময় এই দিনটি পালনের বিরোধিতা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে তিনি 1 বৈশাখ অর্থাৎ 15ই এপ্রিল বাংলা দিবস পালন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই অনুযায়ী সরকারি প্রক্রিয়াও হতো। 2026-এ বিধানসভা ভোটে বদলে গিয়েছে রাজ্যে ক্ষমতার সমীকরণ এবং পশ্চিমবঙ্গ দিবস
পালিত হচ্ছে। আমাদের সেই যুক্তি এবং ব্যাখ্যা অনুসারে আমি আর স্যারের ব্যাখ্যাগুলি বিস্তারিত বললাম না। এই আজকের দিনটাতে বঙ্গ বিধানসভার ঐতিহ্যের কথা উঠলে পরে অবশ্যই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বারবার উঠবে। স্যার বলেছেন অনেকটাই তার কথা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছেন, কোট, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা বাংলাদেশের মতন ইসলামিক একটা দেশে যুক্ত হয়ে যেতাম। আরো অনেক কিছু বলেছেন। এই একটা লাইনেই, একটা পংক্তিতেই মূল কথাটার নির্যাস চলে আসছে। এই কথা তথাগত রায়ও অনেকবার, তথাগত রায় কেন, আরো অনেকেই অনেকবার বলেছেন। তথাগত রায়ের প্রসঙ্গ যখন বললাম, আপনারা যদি নিশ্চয়ই পড়েছেন, যদি না পড়ে থাকেন তাহলে তার দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত কিশোরী যুগপুরুষ শ্যামাপ্রসাদের মতো বইগুলি অনুগ্রহ করবেন। এবং এর সঙ্গে চলে আসে ওপার বাংলা থেকে কিভাবে পাঁচ পুরুষের ভিটেমাটি ছেড়ে হিন্দু সম্পন্ন মধ্যবিত্ত লোকেরাও অসহায়ভাবে একটা অনির্দিষ্ট জায়গায় চলে এলেন বা চলে আসতে বাধ্য হলেন। এটা কিন্তু একটা ইতিহাসের বড় অধ্যায়। এখন আপনারা খুব সহজে প্রথম পুরুষে সেই অভিব্যক্তি নেবার মতন লোক বেশি পাবেন না। মানে যারা আছেন অনেকেই, যারা আছেন তারা অনেকেই বয়সের ভারে জীর্ণ, এবং এই বিষয়টার উপর প্রচুর বইও লেখা হয়েছে যে কি পরিস্থিতিতে কেন তারা চলে আসতে বাধ্য হলেন এবং কিভাবে সাধনা ঔষধালয় প্রতিষ্ঠাতাকে চলে যেতে হলো, নৃশংসভাবে খুন করা হয়েছিল। আমি যা সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতার কথা শুধু বলছি না, এরকম অজস্র মানুষকে সেই ঘটনাগুলিও আপনারা জানেন। এবং এসব অনুভূতি, আবেগ কিন্তু আমরা চাই বা না চাই এসে মিশে যায় এই পশ্চিমবঙ্গ দিবসের চর্চা বা আলোচনায়। কারণ ওপার বাংলায় আপনারা এটাও ভালো জানেন যে জনবসতি যারা ছিল, যারা সম্পন্ন বলুন, শিক্ষিত বলুন, তাদের হয়তো 12 আনাই কি আরো বেশি হয়, 14 আনাও হতে পারে, ছিলেন হিন্দু। এবং বাকি মানে যারা ছিলেন তারা অন্যান্য কাজ করতেন। কিন্তু তাদের কিভাবে চলে আসতে হলো, তাদের পুকুর ভিটেমাটি, তাদের বসত বাড়ি, সেগুলিকে আমরা কেউ বলি রাজবাড়ি, কেউ বলে সব রাজবাড়ি নয়, কারণ সবাই রাজা তো নয়, জমিদার বাড়িকেও আমরা রাজবাড়ি বলি। হ্যাঁ, যাই হোক, সে সমস্ত ফেলে চলে আসতে হয়েছিল। সেগুলি নিয়ে অনেকেই লেখালেখি করেছেন, যারা আগ্রহ দেখান তারা করেছেন। কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গ দিবসের মতন যে দিবসটা, এটা যদি প্রতি বছর যদি নিষ্ঠা ভরে পালন করা যায়, তাহলে পর সেই চর্চাগুলিও কিন্তু উঠে আসতে পারে। দেরিতে হলেও সেই চর্চা এখন রীতিমতো বেগবান। তারই ফলশ্রুতি এবারের 20শে জুন। নমস্কার, এটুকুই বললাম। অনেক কিছুই বলা যায়, শাখা প্রশাখা হিসাবে অনেক কিছু জুড়ে যেতে পারে। স্যার আরো বলবেন। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধা বক্তা শ্রী অশোক সেনগুপ্ত জানালেন আজকের দিনটির তাৎপর্য, কিভাবে পশ্চিমবঙ্গ গঠিত হলো, তার সামগ্রিক একটি তথ্য, একটা বস্তুসম্মত তথ্য আমাদের সামনে রেখাচিত্রের মতো তুলে ধরলেন। সজনীকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠির কথা আপনারা সবাই জানেন। 1353 বঙ্গাব্দের বহু সংখ্যায় এটি অসাধারণ একটি বক্তব্য এই পত্রিকায় আমরা পাচ্ছি। সেখানে সজনীকান্ত নিজে লিখছেন যে সম্প্রতি বাংলার কয়েকজন নেতা পশ্চিমবঙ্গ নামে স্বতন্ত্র প্রদেশ গঠন করে এই সমস্যার সমাধানের প্রয়াসী। কারণ বাংলার লীগ শাসনাধীনে বাঙালি হিন্দুর ধন, প্রাণ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি
ধর্ম, নারীর মর্যাদা অনেকাংশে বিপর্যস্ত। সম্মেলনের স্বতন্ত্র প্রদেশ গঠনের দাবি জানাইতেছে ডক্টর শ্যামাপ্রসাদ, মেজর জেনারেল AC চ্যাটার্জি, ডক্টর প্রমথনাথ বাড়ুচ্ছে প্রমুখ ব্যক্তি এই আন্দোলনের কার্যকরী সমিতির সদস্য। সুতরাং চেষ্টার ত্রুটি হইবে না। সে চেষ্টা বাস্তবায়িত হয়েছে, সে কথা আজকে আলোচনা উঠে এসেছে। কেন তারকেশ্বরী সম্মেলন হয়েছিল তিনি সেই তাৎপর্যপূর্ণ বিষয়টিও আমাদের সামনে ধরিয়ে দিয়েছেন। সুতরাং আজকে যিনি প্রধান বক্তা হিসাবে আমাদের সামনে এই আলোচনায় মূল বা মুখ্য উদ্দেশ্য বলেছেন, তাকে আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদের পক্ষ থেকে পুনর্পুনর ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের সামনে আজকে বলবেন আজকের এই যে সভা, তার শ্রদ্ধেয় সভাপতি, আমি তাকে মঞ্চে আসার জন্য বিনত আহ্বান জানাচ্ছি। স্যার। আমাদের মাননীয় বক্তা খুব সুন্দরভাবে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের প্রাসঙ্গিকতা উল্লেখ করলেন এবং সমস্ত জিনিসটাই বেশ সুন্দরভাবে আলোচনা করলেন। কাজে এখানে আর নতুন করে কিছু করার নেই। যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে এই দিবস, পশ্চিমবঙ্গ দিবস, এর মূল সুর কি, এর বক্তব্য কি, বা এই দিন আমরা কি শপথ নেব, কি স্বপ্ন দেখব। পশ্চিমবঙ্গ দিবস একটা স্বপ্ন দেখার দিন। স্বপ্ন দেখা এবং স্বপ্নকে বাস্তবায়িত করা, এটা আজ ভেবে দেখে আপনারা সবাই স্বীকার করবেন নিশ্চয়ই যে আমরা কিন্তু এই মুহূর্তে সব দিক দিয়েই পরাজিত, প্রায় পিছিয়ে পড়েছি। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের যুব সমাজের সামনে কোনো দিশা নেই। আজকে যে কোনো বাড়ির ছেলে মেয়ে পড়াশুনো শেষ করার পর তাদের সামনে কিছু নেই। হয় তাদের অন্য প্রদেশে কাজ করতে যেতে হচ্ছে, যারা পড়াশোনায় ভালো প্রতিষ্ঠিত তারা ভালো কাজ করছে, যারা নয় তাদের পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে। ইন্ডাস্ট্রি সব হয়, সবই ক্লোজড। এই দিকটা কিন্তু আজকে আমাদের ভাবতে হবে এবং পরিকল্পনা নিয়ে এই বাংলার সমস্ত কিছু আবার নতুন করে রূপায়িত করতে হবে। শিক্ষা একদম প্রায়, শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। কলেজ স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই, অনেক স্কুল বন্ধ হয়ে গেছে এবং শিক্ষক নির্বাচনের ব্যাপারে অনেক যা হয়েছে তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না, কিন্তু আবার নতুন করে সবকিছু ফিরিয়ে আনতে হবে, আগের দিন ফিরিয়ে আনতে হবে। সেই হাসি খুশি দিনগুলো যেগুলো আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি, সেই দিনগুলো ফিরিয়ে আনতে হবে। আনতে হবে কাজের অধিকার, ইন্ডাস্ট্রি আনতে হবে, ফিরিয়ে আনতে হবে বাংলা ইন্ডাস্ট্রি। এবং আরেকটা কথা, এই দিনটি কিন্তু বিভেদের দিন নয়, এটা মিলনের দিন হতে হবে। এই দিনে যেন কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ না জেগে ওঠে। পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল নিঃসন্দেহে বাঙালি হিন্দুর একটা সেফ হোমল্যান্ড পাওয়ার জন্য, সেটা ছিল মূল উদ্দেশ্য নিশ্চয়ই। কিন্তু স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গে সব ধর্ম সম্প্রদায়, সবার মানুষেরই কিন্তু সমান অধিকার আছে, কেউ অপান্তরে নয়। সবাইকে মিলেমিশে আজ আমাদের বঙ্গজননীর সেবায় এগিয়ে আসতে হবে। সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে আজ আমাদের মা বঙ্গজননী এবং ভারত মাতার সেবায় এগিয়ে আসতে হবে। সবাই মিলিত হন,
সবাই করুন, এবং বিশেষ করে বর্তমান সরকার এবং ভারত সরকারের কাছে আমাদের অনেক স্বপ্ন, অনেক কিছু আমরা ভাবনা চিন্তা নিশ্চয়ই তারা করছেন। আগের দিন কিন্তু ফিরিয়ে আনতে হবে। শুধু বক্তৃতা করলে, মিটিং করলে বা উৎসব করলে হবে না, কাজ করতে হবে এবং করতে হবে, স্বপ্ন দেখতে হবে। ড্রিম, থট অ্যান্ড অ্যাকশন। প্রথমে স্বপ্ন না দেখলে কিছু হয় না, আমাদের স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনাকে রূপায়িত করতে হবে। তবেই এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূল উদ্দেশ্য সফল হবে। আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের মাননীয় বক্তা, তিনি অত্যন্ত সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে সমস্ত কিছু খুলে ধরলেন। আজ এইটুকুই বলবো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে সভার সভাপতি, আজকে দিন ঠিক কিভাবে উদযাপন করা উচিত বা বঙ্গ সংস্কৃতি, ভারত সংস্কৃতি এর মিলন সাধন কিভাবে সম্ভব এ কথা বলেছেন এবং আগামী ভবিষ্যৎ পরিকল্পনায় সংস্কৃতির সম্মেলন কিভাবে করা উচিত সে কথা তিনি বলেছেন, চমৎকারভাবে বলেছেন। এই দিনটি আমরা যেভাবে উদযাপন করলাম মাননীয় সম্পাদকের সুযোগ্য নেতৃত্বে, এবং আজকের সভার সভাপতি বলেছেন যে সংস্কৃতি মেলবন্ধন হোক, বঙ্গীয় সাহিত্য পরিষদ ঠিক সেই অঙ্গীকারই তো সবসময় কাজ করে থাকে এবং ভবিষ্যতেও করতে থাকবে, এবং নিঃসন্দেহে সম্পর্কে আমাদের পরিকল্পনা উত্তরোত্তর সম্পাদক জানাবেন। আজকের এই অনুষ্ঠান শেষ পর্বে আমরা উপস্থিত ধন্যবাদ প্রদান করবেন অধ্যাপিকা নবনীতা বসু। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমাদের জন্মভূমি পশ্চিমবঙ্গের সঙ্গে মিশে আছে আমাদের আবেগ, আমাদের অনুভূতি, আমাদের ভালোবাসা। আজকে যে পশ্চিমবঙ্গ দিবস, এই দিন শুধুমাত্র ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয়। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং গৌরবময় দিনগুলিকে মনে রেখে অখণ্ডতা বজায় রাখার যে লড়াই, যে ইতিহাস, তাকে স্মরণ করার দিন। আমি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, যাদের উদ্যোগে এই অনুষ্ঠান, এই উদযাপন সম্ভবপর হয়েছে। আমরা আমাদের গৌরবময় ইতিহাসকে জানতে পেরেছি, ঐতিহ্যকে চিনতে শিখছি এবং সংস্কৃতিকে বুঝতে শিখেছি। আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই আজকের সভায় যিনি সভাপতিত্ব করেছেন, আমাদের সভাপতি মহাশয় শ্রী সুবীর চট্টোপাধ্যায়কে। তিনি খুব সুন্দরভাবে আমাদের কি করণীয়, কিভাবে আমাদের এগিয়ে যেতে হবে তা উপস্থাপন করেছেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদক মহাশয়কে, শ্রী রমেন কুমার সরকে, যিনি তার বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ উদ্ভবের যে ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরেছেন। আমি ধন্যবাদ জানাই আজকে উপস্থিত বক্তাকে, শ্রী অশোক সেনগুপ্ত মহাশয়কে, যিনি সমস্ত কর্মব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এবং তার মূল্যবান বক্তব্যকে উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই উপস্থিত সকল শ্রোতাকে
ধন্যবাদ জানাই যারা ফেসবুকে আছেন সেই সমস্ত দর্শককে। আমি ধন্যবাদ জানাই আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদের সকল স্তরের কর্মীকে, যাদের উপস্থিতি ছাড়া, যাদের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান পরিচালনা করা সম্ভবপর হতো না। ধন্যবাদ জানাই পরিচালন কমিটির সমস্ত অধ্যক্ষ এবং কার্যনির্বাহক সমিতির সমস্ত সদস্যকে, যারা আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আজকে আমাদের অনুষ্ঠানের পরিচালক সংযোজক দীপঙ্কর স্যারকে, যিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের কি করা উচিত, কি করণীয়, এই বিষয়গুলোকে ইতিহাস, তত্ত্ব এবং তথ্যের আলোকে উপস্থাপন করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়েই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একটি বিনত আবেদন, শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির একটা উক্তি, তার একটি শপথ বাক্য পাঠ করবেন শ্রদ্ধেয় সম্পাদক অধ্যাপক রবীন কুমার সর। আপনাদের অনুরোধ করা হচ্ছে একটু উঠে দাঁড়ানোর জন্য। আপনারা এতক্ষণ শুনলেন যে মানুষটিকে সামনে রেখে আমরা আজকে এই সভার আয়োজন করেছিলাম। তিনি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কতটুকুই আলোচনা করতে পেরেছি তার সম্পর্কে। তার জীবনের ইতিহাস বিস্তৃত। শুধু আমাদের মাননীয় সভাপতি একটি কথা বলেছেন যে আজকের এই দিনটিকে আমাদের মনে রাখতে হবে, আগামী দিনের উজ্জ্বল পশ্চিমবঙ্গকে সামনে আনতে হবে। যে মানুষটিকে সামনে রেখে আজকে আমাদের এই আলোচনা, তার অনেক লেখালেখির জগৎ, বিস্তৃত জগৎ। আমি কয়েকটা লাইন আমার মনে হয়েছে যে আজকের দিনে বোধহয় সবার সামনে একটু পাঠ করা প্রয়োজন। তাহলে এই মানুষটিকে আমরা যথার্থভাবে শ্রদ্ধা জানাতে পারবো, প্রণাম জানাতে পারবো। তিনি একটি জায়গায় বলছেন, তিলে তিলে বা ভোগে ভোগে মরতে চাই না, কাজ করতে করতে, সংগ্রামের ভিতরে যেতে যেতে, সত্যকে বরণ করতে করতে জীবন দীপ নিভে যাক, এই আমার কাম্য। যে মানুষটি বলেছেন, আমাদের মনে হয় বাঙালিকেও বোধহয় একই আদর্শে আজকে দীক্ষা নেওয়া প্রয়োজন। তিলে তিলে মরা না মরে, কাজ করতে করতে, সংগ্রামের মধ্য দিয়ে যদি আমাদের জীবন এগিয়ে যায়, তাহলেই বোধহয় আমরা পশ্চিমবঙ্গ দিবসকে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যথার্থভাবে স্মরণ করতে পারবো, শ্রদ্ধা জানাতে পারবো। নমস্কার। অনুষ্ঠান আজকে এখানে সমাপ্ত হলো।